এই বাক্যটিকে স্বৈরাচার, ফ্যাসিবাদ স্বৈরাচার মনে প্রাণে গ্রহণ করেছিল কাউকে খুশি করার জন্য, মাননীয় স্পিকার। কোন একটি বিশেষ গোষ্ঠী, কোন একটি বিশেষ দেশকে খুশি করার জন্য তারাই নীতিটি গ্রহণ করেছিল। বাপ তো বাপ কেউ ছাড়ে না, নিয়তির লেখা মুছবেন কিভাবে সেটা তো মুছতে পারবেন না, ঠিকই ধরা খায়া গেল। বাংলাদেশের জন্মের ইতিহাস, পাকিস্তানের পরাজয়, ইন্দিরা গান্ধীর ভূমিকা আর সেই ইতিহাসকে সামনে রেখে লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে কার্যত তীর ছুড়লেন প্রিয়াঙ্কা গান্ধী। ৭১-এর রাজাকার আলবদর বলে এতদিন যারা গালি দিয়েছেন অধ্যাপক গুলাম আজমকে, আজকে গুলাম আজমের পক্ষে কথা বললেন ইন্দিরা গান্ধীর নাতনি, তৎকালীন স্বাধীনতার পক্ষে ভারতের প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছিল তা নিয়ে কথা বলছেন তারই নাতনি প্রিয়াঙ্কা গান্ধী। আমরা বেইমানি করতে পারবো না। আমরা জাতিকে কথা দিয়েছিলাম, আমরা সেই জায়গায় আছি এবং আমরা কনফিডেন্ট, আমরা গভীর আস্থাশীল। জনগণের ৭০% মানুষের দেওয়া এই ভোট বৃথা যাবে না, ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। এই জুলাই বিপ্লব ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে সাহায্য। এই জুলাই বিপ্লবে মূল নেতা ছিল, মূল হিরো ছিল আমাদের শহীদরা। শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ওয়াসিম রায় ছিল এই বিপ্লবে আমাদের মাস্টার মাইন্ড। 200 টাকা ইনকাম করলে 50 টাকা বিএনপি ছাত্রদল যুবদলকে চাঁদা দিতে হয়, স্থানীয় এমপিদেরকে চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। আসলে কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি, এটা কিন্তু কোনো প্রমাণ আমরা এখনো পাইনি। শুধু কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি সংগঠন, এটা আসলে মনে করার কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষই দেখেছেন, দেখে বুঝতে পারছেন যে আসলে আজকে কোন লেভেলের ভিডিওটি হতে চলেছে। দর্শক শ্রোতা, আজকে মূলত কয়েকটি বিষয় নিয়ে এই ভিডিওটি বা এই এপিসোডটি সাজানো। যেমন রয়েছে মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে যে হত্যা করেছিল একজন খুনি, অবশেষে বর্তমান তারেক রহমান সরকারের হাতে আটক হয়েছে। বলতেই পারেন যে বাবার খুনির প্রতিশোধ নেবে এখন সন্তান। সে মুজাফফর কিন্তু এখন আটক। কিন্তু কথা হলো, সে মুজাফফরের বিচার কি জনাব তারেক রহমানের সরকার করতে পারবে? কেননা খুব ভালো করে জানেন, বাংলাদেশে যত অপকর্মই করুক না কেন খুনিরা, বাংলাদেশ থেকে পালিয়ে ঠিক চলে যায় দাদাবাবুদের দেশে। আর দাদাবাবুরা তাদেরকে কোলে পিঠে করে মানুষ করে। যেমন তারেক রহমানের খুনিকে এতদিন দেখেছিল ভারত, ওখানে নিজে আত্মগোপনে ছিল, কিন্তু অবশেষে আসলে দেখেন পাপ বাপকেও ছাড়ে না, এটা তার বাস্তব প্রমাণ। অবশেষে সে ধরা পড়ে, এটা প্রমাণ হয়ে গেছে। 2024-এর অভ্যুত্থানে এই জুলাই মাস চলছে না এখন, শেখ হাসিনা যেইভাবে বাংলাদেশে হত্যা করেছে, ছোট্ট ছোট্ট শিশুদেরও ছাড় দেয়নি, কোমলমতি শিশুরা পর্যন্ত জুলাইয়ে ছাড় পায়নি। এবং কি আমার আপনার সন্তানেরা রক্ত ঢেলে দিয়েছিল সেই জুলাইয়ে। এবং যারা এই জুলাইয়ে যারা খুন করেছে, যারা এই খুনের সাথে জড়িত এমপি মন্ত্রীরা সবাই এখন কিন্তু পালিয়ে সেই দাদাবাবুদের দেশেই লুকিয়ে আছে। আবার শরীফ উসমান হাদি হত্যার যে মূল খুনি, তারাও কিন্তু সেই ভারতে। তার মানে ভারত এমন একটা মাফিয়া দেশ যে বাংলাদেশে যারাই অপকর্ম করবে, যারা খুন করবে, রাহাজানি করবে, তাদেরকে ভারত কোলে আশ্রয় দেয়। এক কথায় বলতেই পারেন যে তারা খুনি লালন পালন করে। এখন দর্শক শ্রোতা, জনাব তারেক রহমান সরকারের বাবা জিয়াউর রহমানের যে খুনি মুজাফফর ধরা পড়েছে, তার বিচার অবশ্যই আমরা চাই। তার সাথে সাথে জুলাই অভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে বর্তমান তারেক রহমানের সরকার ক্ষমতায় বসেছে, তারেক রহমানকে সেজন্যই আমরা বলতে চাই যে আপনার বাবার হত্যার বিচার যেইভাবে আপনি করবেন, দয়া করে যাদের বিনিময়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন, তাদের রক্তের বিনিময়ে যারা আপনাকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দিয়েছে, তাদের বিচারটাও আপনি এই বাংলার জমিনে করবেন। তার মানে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে সমস্ত আমলারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে, তাদের ভারত থেকে এনে বাংলাদেশে বিচারের ব্যবস্থা এই তারেক রহমানের সরকারে করতে হবে। তবে দেখেন, অনেক চেষ্টা করেছিল ভারত শেখ হাসিনার মতোই তারেক রহমানকে হাত করবে, কিন্তু কোনোভাবেই তারেক রহমানকে শেখ হাসিনার মতো হাত করতে পারছে না ইন্ডিয়া সরকার। কারণ সংসদে দাঁড়িয়ে জনাব তারেক রহমানের সরকার গতকাল দুটি বক্তব্য দিয়েছে। তার ভিতরে একটা বক্তব্য আজকের ভিডিওর শুরুতে আমি দিয়েছি, যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল ফ্যাসিস্ট হাসিনা শুধুমাত্র একটা দেশকে খুশি করার জন্য, আর সেই দেশটা হলো ভারত। সরাসরি ভারতের দিকে আঙ্গুল তুলে এই কথাটা কিন্তু বলেছে। তার মানে কি? তার মানে হলো ভারতের সাথে কোনোদিন আপোষ করবে না,
তারেক রহমানের সরকার। এই জন্যই আপোষ করবে না, কারণ তারেক রহমানের সরকার তার বাবা মেজর জিয়াউর রহমানকে যারা হত্যা করেছে তাদের ইন্ধনদাতা ছিল ভারত। এখন আমার বাবাকে যদি ভারতের ইন্ধন আমার বাবার খুনিদের যদি ভারত ইন্ধন দেয়, আমি কি ভারতকে ভালোবাসবো? কোনো দিনও না। দর্শক, সেজন্যই শেখ হাসিনার মতো বেইমানি করবে না দেশের সাথে জনাব তারেক রহমান, এটা অলরেডি বিশ্বাস হয়ে গেছে। যার কারণে এখন নানানভাবে শেখ হাসিনা এবং ইন্ডিয়া দুইজন মিলে বাংলাদেশের ক্ষতি করার জন্য উঠে পড়ে আছে। যাই হোক দর্শক, আরও অনেক কিছু বিষয় নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, বিস্তারিত দেখানোর আগে সবাইকে বলবো, আপনারা কারা কারা জনাব তারেক রহমান সরকারের কাছে চান যে তিনি যেন এই 5 বছরের ক্ষমতায় থাকাকালীন জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের বিচার যেন করে দিতে পারে, এবং কি শরীফ ওসমান হাদির খুনিরা যে ভারতে আটক হয়েছে তাদের যেন বাংলাদেশে এনে ফাঁসির ব্যবস্থা করতে পারে। এটা কারা কারা চান একটু কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন তাহলে কথা না বলে একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। মেজর মুজাফফর হোসেন ভাই শেয়ানা, আপনারা জানেন এর মধ্যে ঘটনা জানা গেছেন কিভাবে তাকে ধরছে। তাও 2 লাইনে বলি, তার মেয়ে বেসরকারি একটা অফিসে চাকরি করতো, আমাদের দেশের সেরা গোয়েন্দা ভাই, সেরা গোয়েন্দা। ওনারা ওই মেয়েটাকে ফলো করতে লাগলো। বেশ কিছুদিন ফলো করার পর দেখা গেল এই মেয়েটি তো নিজের বাসায় যায়, স্বামীর কাছে যায়, কিন্তু মাঝে মাঝে ডিওএইচএস এর একটি বাড়িতে যায়। ওই বাড়িতে কেন যায়, কার কাছে যায়, ওইটাই তারা ফলো করতে লাগলো। তারপর এই গত বুধবারে ওই ঘরের মধ্যে যায় বেল বাজাইছে, দরজা খোলা হয়েছে, কাজের লোকজন দরজা খুলছে। কে আপনারা? যে আমরা ওই টেলিকম অফিস থেকে আসছি। উনি কি আছেন? ওই আপার নামটা নিছে, ওই মেয়েটার নামটা নিচ্ছে, ওনাকে একটু ডাকেন। ভিতর থেকে কিন্তু এই মুজাফফর শুনতেছে, যেহেতু সে আর্মিতে ছিল তার সন্দেহ হয়েছে যে এত রাত্রে অফিসের লোকজন কেন আসবে, কি কারণ। উনি নিজেই বাইর হয়ে আসছে। আর গোয়েন্দাদের কাছে একটা তথ্য ছিল, সেই তথ্যটা এই মুজাফফর বুঝতে পারে নাই। সেটা কি জানেন? ওনার এই জায়গাটায়, এই নাকের নিচে এই জায়গাটা একটা আঁচিল ছিল, ওই যে কালো কালো একটা আঁচিল ছিল। উনি কিন্তু চেহারা চেঞ্জ করছে, বডি চেঞ্জ করছে, মোটা হয়েছে। উনি কিন্তু ওনার অতীত মুইছা ফেলাইছে, নামও চেঞ্জ করছে, সব কিছু মুইছা এই ডিওএইচএস এর মতো জায়গায় বসবাস করতো। এখানে কিন্তু জানেন 5 থেকে 6 এয়ারের গোয়েন্দা কাজ করে। এই ডিওএইচএস এ যারা থাকে সবই ভাই এই সাবেক আর্মির লোক। এখানে সমস্ত গোয়েন্দারা সবসময় নজরদারি করে। ওর মধ্যেই উনি কিন্তু ছদ্মবেশে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে যাইতো, কম কথা বলতো, মানুষকে বুঝাইছে। উনি একটা নিরীহ টাইপের লোক, রিটায়ার্ড লাইফ, ভারতে ছিল বহুদিন, তারপরে এখানে থাকা শুরু করছে। আর ওই মেয়েকে ফলো কইরা গোয়েন্দারা ধরে ফেলছে ওই আঁচিলটার কারণে। অপরাধীর অপরাধ মুছতে পারে না ভাই, চিহ্ন থাইকাই যায়, এটাই তাকে ধরাই দিল। কিন্তু কথা হইলো ধৈরা তো আবার আর্মিদের কাছে দিয়ে দিছে। এখন কি আমরা জানতে পারুম কেন এই হত্যাকাণ্ড হয়েছে, কি কারণে শহীদ প্রেসিডেন্ট শহীদ হইল? এই তথ্যটা তো আমাদের জানতে হবে। পিছনের রহস্য কি, কারা কারা জড়িত, আমরা কি জানতে পারবো? নিশ্চয়ই জানতে পারবো না। কিন্তু পাপ তো বাপ কেউ ছাড়ে না। নিয়তির লেখা মুছবেন কিভাবে, সেটা তো মুছতে পারবেন না, ঠিকই ধরা খায়া গেল। এই যে চিটাগাং গেছিল কোনো সরকারি কাজে না, সরকারি কাজে না। উনি গেছিলেন, ওনার দলের ভিতরে কিছু প্রবলেম ছিল, বিএনপির ভিতরে কিছু প্রবলেম ছিল, দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্ব নিয়ে ওই সার্কিট হাউসে মিডনাইট পর্যন্ত মিটিং করছে সবাইকে নিয়ে, চিটাগাংয়ে যারা বিএনপি করতো তাদের নিয়ে। ওই দ্বন্দ্ব মিটাইতে কিন্তু ওইখানে গেছিল। দেখেন, উনি তখন কিন্তু দেশের একজন প্রেসিডেন্ট, আবার দলেরও প্রধান, যার জন্য ওনাকে যাইতে হয়েছে। এই দলের প্রধান যদি উনি না হয়ে অন্য কেউ হইতো বিএনপি থেকে, তাহলে কি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চিটাগাং যাওয়ার দরকার হইতো? নিশ্চয়ই দরকার হইতো না। দলেরও প্রধান এবং দেশেরও প্রধান। দেখেন, ঠিক ওই একই নিয়ম এখনো চলে আসতেছে। একজন মানুষ দেখেন, দেশের প্রধান, সরকারের প্রধান, দলের প্রধান এবং আমাদের এই সংসদের প্রধান। শিশির মনির সাহেব এই কথাটা আজকে বলতেছিল। সত্যি তো ভাই, একজন মানুষের এত পাওয়ারের কি দরকার? কি করবে এত পাওয়ার দিয়া? উনি দেশের প্রধান থাকবে, আবার দলেরও প্রধান, সরকারেরও প্রধান, আবার সংসদেরও প্রধান। এত পাওয়ারের কি দরকার? এই পাওয়ারগুলো ভাগ করে দিতে হবে। ওইটার নামই ছিল সংস্কার। আর এই সংস্কার না হইলে ভাই কোনোদিনই দেশ বদলাবে না। কারণ আপনি যে দেশের প্রধানমন্ত্রী হইলেন, আমরা ভোট দিছি আপনাকে আমাদের প্রধানমন্ত্রী হিসাবে, দলের প্রধান হিসাবে কিন্তু ভোট দেই নাই। আমরা ভোট দিছি দেশের প্রধান হিসাবে। কিন্তু আপনি দেশের প্রধান থাকবেন, দলের প্রধান অন্য কাউকে কইরা দেন, অসুবিধা কি? ওইটুক ছাড় তো দিতেই হবে। কিন্তু আপনারা কি বলতেছেন যে আমরা সংস্কার মানি না। এটা আমরা আগেও বলছি, এখনো বলছি, আমরা সংস্কার মানি না। মির্জা ফখরুল সাহেব বলতেছিল, হ্যাঁ, যে আমরা সংস্কার মানি না, তবে আমরা সংশোধন করব। হ্যাঁ, এই সংবিধানকে আমরা সংশোধন করব, মানে একটু রদ বদল করবে। সংস্কার করলে তো ভাই একজনের হাতে অত পাওয়ার থাকে না। হ্যাঁ ভাই, দেশের প্রধান, সরকারের প্রধান, আবার সংসদের প্রধান, আবার দলেরও প্রধান, এত পাওয়ার থাকে না। এর জন্যই মানে না। আর জুলাই নিয়ে বর্তমানে যে নাটক হইতেছে, নাটক বলা যায় না, পুরাই সিনেমা হয়ে গেছে। কারণ প্রত্যেকেই বলে হ্যাঁ আমরা তো মানি, জুলাইয়ের সঙ্গেই আমরা আসি, আর বাস্তবে যায় দেখেন ওনারা আসলেই নাই। কি বলে জানেন? এই মির্জা ফখরুল সাহেব বলতেছে ওরা কেন জুলাই চায় আমরা বুঝি না, জুলাইকে ব্যবহার করে ক্ষমতায় যাইতে চায়। বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়।
আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হোক। আল্লাহর কসম, জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেবো না। বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। এই যে উনি বললো জুলাইকে ব্যবহার করে ক্ষমতায় যাইতে চায়, কিভাবে ক্ষমতায় যাইবে বলেন তো? জুলাইকে কিভাবে ব্যবহার করবে? আসলে উনি কি বলতে চাইছে বুঝছেন? যে এই জুলাই যদি সামনে চলে আসে, জুলাই স্বীকৃতি যদি তারা পাওয়া যায়, সেটাকেই তারা ব্যবহার করবে সাইনবোর্ড হিসাবে যে আমরাই নতুন বাংলাদেশ গড়েছি, এইটাই বুঝাইতে চাইছে। সেটা না মানার মূল রহস্য কিন্তু ফখরুল সাহেবের কথার মধ্যেই লুকায় আছে, একটুখানি চিন্তা করলেই বাইর করতে পারবেন উনি যেটা বুঝাইতে চাইছে। গণভোটের রায় যদি চলে আসে, পুরা দেশের মানুষ কি ভাববে? জামাত ইসলাম এবং এই 11 দল এটা ছিনায় আনলো, এই দাবি দাওয়া পূরণ করলো, জনগণের মনের ইচ্ছাটা পূরণ করতে পারছে কে? এই জামাতে ইসলাম। পুরা ক্রেডিটটা ওদিকে চলে যায় না, কারণ ওনারা তো আগে থেকে না বলতেছে, মুখে হ্যাঁও বলে নাও বলে, কিন্তু ওরা নার পক্ষেই তো চলে গেছে। ওদের থেকে যদি এখন এটা আদায় করতে পারে, নতুন বাংলাদেশ সামনে চলে আসে তো ভাই, হ্যাঁ এইটাই হচ্ছে মেন জেলাসের কারণ। হ্যাঁ এটাই মেন জেলাসের কারণ, আর কোনো কারণ নাই। ফাইসা গেছে তো, হ্যাঁ ভাই ফাইসা গেছে, না বইলা ফাইসা গেছে, এখন হ্যাঁ বলতে পারতেছে না, কিন্তু হ্যাঁ তো বলতেই হবে। ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে, কসম কাটলাম, কসম আল্লাহর কসম কাটছে, যতক্ষণ পর্যন্ত নাগরিকদের এই অধিকার আদায় করে না দিতে পারবে, গণভোটের রায় আদায় করে না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে, রাস্তায় থাকবে। এমন কথা বলছে, যদি এটা আদায় করতে না পারি, ওই সংসদে যায় আমাদের কি কাজ? ওই সংসদে যায় তো আমাদের কোনো লাভ নাই, আমাদেরকে তো সংসদে মানুষ ভোট দিয়ে পাঠাইছে এই গণভোটের রায় আদায় করার জন্য। ভাই ব্রাদার দেখেন, জামাতে ইসলামকে মানুষজন যা কিছু বলে, এটা তো আপনারা জানেন কি বলে, ওই যে রাজাকার রাজাকার, ওই পুরানা কাহিনী আলবদর 71 সালের ব্যাপারটা সামনে নিয়ে আসে। 71-এর পরে এই পর্যন্ত ওনাদের কি কি খারাপ কাজ আছে, ওরা কি কি ক্ষতি করছে এই দেশের, এরকম কথা কারো মুখে শুনছেন? শুনেন নাই। ওরা ওই যে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে, ওই যে শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি বলছিল না, ওই একই রাজনীতি ওনারা করতে চায়। কারণ 71-এর পরে দুর্নাম করার মতো কোনো কিছু খুঁজে পাচ্ছে না তো ভাই। 71-এ ওনারা কি চাইছিল? 71-এ যা চাইছিল আজ তো তাই শুনতে পাচ্ছেন। হ্যাঁ ভাই, ইন্দিরা গান্ধীর নাতির মুখে কি শুনতেছেন, প্রিয়াঙ্কা গান্ধী কি বলতেছে, যেটা এর মধ্যে ভাইরাল হয়ে গেছে ভাই, এটা নিয়ে কেউ আলোচনা করে না। কোন মুক্তিযোদ্ধাকে দেখলাম না এটার প্রতিবাদ করতে। প্রিয়াঙ্কা গান্ধী ভাই এই লোকসভাতে, দিল্লির লোকসভায় বলতেছে সবাই সামনে ওপেন, মোদীকে বলতেছে আপনি সবকিছুতেই ক্রেডিট নিতে চান, নিজেই মনে করেন সবকিছু করছেন, অপারেশন সিন্দুর আপনারাই করছেন, আমরা আর কেউ জড়িত ছিলাম না। এই যে 71-এর দিকে তাকান তো, আমার দাদি, হ্যাঁ ওই ইন্দিরা গান্ধীর কথা বলতেছে, আমার দাদি ইন্দিরা গান্ধী পাকিস্তানকে 2 ভাগ করে দিছিল এবং বাংলাদেশ নামে একটা দেশ গড়ে দিছিল। আমাদের সোলজাররা এই যুদ্ধ করছে, আমরা তো এই ক্রেডিট নেই না, আমরা তো এগুলো সামনে তুলে ধরি না। আপনি অপারেশন সিন্দুর নিয়ে এত বড়াই করতেছেন, ওই মোদীকে বলতে গিয়া এই সত্যটা প্রকাশ পাইছে। এখন এইটা নিয়ে ভাই ভারতের কথা হচ্ছে, আমরাই তো স্বাধীনতা এনে দিয়েছি, আমাদের দেশের মানুষ যে লক্ষ লক্ষ মানুষ শহীদ হলো, আমাদের যে রক্ত ঝরলো স্বাধীনতার জন্য, সেই কথা কিন্তু একবারও মুখে আনে না। তারা বলতে চায় ওটা ছিল ভারত এবং পাকিস্তানের যুদ্ধ এবং ওই যুদ্ধে ভারত জয়লাভ করছে। এই সত্যগুলো নিয়ে কোনো টক শোতে আলোচনা হয় না। আলোচনা হয় কোনটা? ওই যে 71-এর কি ভূমিকা ছিল জামাত ইসলামের। আরে জামাত ইসলাম যা কিছু বলছে, ওই প্রিয়াঙ্কা গান্ধী তো এখন ওই একই কথা বলতেছে। জামাত কি বলছিল তখন? এরা পাকিস্তানকে 2 ভাগ করতে চায়, যার জন্য দেখেন না মুসলমান ভার্সেস মুসলমান যুদ্ধ হয়ে গেল। হ্যাঁ ভাই, 71-এ যে যুদ্ধ হয়েছে মুক্তিযোদ্ধার সাথে পাকিস্তানি সোলজারের, এটা তো মুসলমান ভার্সেস মুসলমান যুদ্ধ। এই যুদ্ধটা কে লাগাইছিল, কেন লাগাইছিল, প্রিয়াঙ্কার কথা তো ক্লিয়ার। আর এই ব্যাপারটা তখন জামাত মাইনা নিতে পারে নাই, যে ব্যাপারটা এখন আমরা মাইনা নিতে পারতেছি না। বাংলাদেশের এখন রাজনীতি কি ভাই, এটা বইলা বিদায় নেবো। 2টা দল বাংলাদেশে, অনেক দল আপনারা দেখবেন চোখের সামনে, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, আরো আরো অনেক অনেক আছে। আমি মনে করি 2টা দল, একটা হচ্ছে বাংলাদেশপন্থী, বাংলাদেশের সন্তান আমরা, আমার মা হচ্ছে বাংলাদেশ। আরেকটা কি জানেন? ভারত বিরোধী। হ্যাঁ ভারত বিরোধী, কারণ আমাদের লক্ষ লক্ষ শহীদের রক্তের কোনো মূল্যই নাই তাদের কাছে, তারাই সব ক্রেডিট নিয়ে যাইতে চায়, ঠিক যেমনি ক্রেডিট নিয়ে চলে যেতে চায়, অর্থাৎ জুলাই ক্রেডিট নিয়ে চলে যেতে চায়। ফখরুল সাহেব যেটা বললো, জামাত ইসলাম ওই ক্রেডিটটা নিতে চায়, কারণ তারা ক্ষমতায় যাইতে চায়। ভাই ব্রাদার, কেন ক্ষমতায় যাবে না? রাজনীতি করে কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, ওই গান মনে আছে, সাধারণ মানুষের কাছে যাও, ওই গান আবার ফেরত আসবে। উপরওয়ালা যা করে ভালোর জন্যই তো করে। ভারতের সংসদে প্রিয়াঙ্কা গান্ধী, রাজীব গান্ধীর নাতনি, সোনিয়া গান্ধীর মেয়ে, রাহুল গান্ধীর বোন, উনি যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে, রাইট? ওকে, সো এবং বাংলাদেশে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে যে আপনার স্পিচ অফ বাংলাদেশ হিন্দু গোজ বাই। ওকে, সো রাইট, সো বাংলাদেশ এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। উনি সেটা এখানে স্বীকার করেছেন যে ভারত ষড়যন্ত্র করে, মানে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছিল, মানে পাকিস্তান ভেঙেছিল নিজেদের স্বার্থে, এবং তার একক কৃতিত্ব সেখানে নেননি, বলেছেন এটা ভারতীয় সরকারের কৃতিত্ব। আপনি দেখেন কি সুন্দর প্রকাশ্যে সুস্পষ্টভাবে এটা স্বীকার করতে তাদের এখনো সমস্যা নাই। 54 বছর পরে হলো। আমি রাখি, তুমি কি আমাকে ইনবক্স করতে পারো ফেসবুকে এই ভিডিওটা?
মানে এটা ছিল এখানে, বাট আমি পাচ্ছি না। ক্যান ইউ ইনবক্স মি? দে উইল বি নাইস। ফেসবুকে, ইট হ্যাজ টু বি অন মেসেঞ্জার, রাইট? সো কি সুন্দর আপনি দেখেন তারা স্বীকার করে নিচ্ছে। তো এই জায়গাতে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আপনার ফারদিন, ইউ গো রাইট নাও অ্যান্ড ক্লোজ দ্য ডোর। সো থ্যাংক ইউ বাবা। সো এখন আওয়ামী লীগের যারা আছেন বা অন্যান্য যারা আছেন তারা আসলে কি ভাববেন? আপনারা এই সত্যটা, আমি প্রথমেই এই প্রিয়াঙ্কা গান্ধীকে ধন্যবাদ দিই, অন্তরস্থল থেকে দিই। উনি সত্যটা বলেছেন, ইট ওয়াজ এ প্লট, ইট ওয়াজ কনস্পিরেসি এগেনস্ট মানে পাকিস্তান। It's not that they helped us to liberate from Pakistan. They did it for their own purpose and for their own interest. এটা তো জামাত ইসলামে যারা আছে তারা সবসময় বলছেন। আমি আপনাকে বলে রাখি লাইভের শুরুতেই, জামায়াত ইসলামী নাম পরিবর্তনের ব্যাপারটা যে আমি বলছি, এর মানে না যে এই বক্তব্য দেওয়ার পরে এটা জায়েজ হয়ে গেছে না নাম রাখেন, ওই জায়গাতে আমরা সরতেছি না। বাংলাদেশের বেটারমেন্টের জন্য ইট মাস্ট বি ডান। বাট জামায়াতের তখনকার সময়ে তারা জানতো এটা, দে ওয়ার ইন্টালেকচুয়াল, তারা জানতো যে ইট ইজ এ প্লট এগেইনস্ট আপনার পাকিস্তান ফর দেয়ার ওন ইন্টারেস্ট। এটা বাংলাদেশের মানুষের স্বার্থে এটা তারা কখনো করে নাই। এটা বুঝতে গেলে আপনাকে পড়ালেখা করতে হবে না, আপনি সাধারণ একজন মানুষ হলেই হবে। দ্যাটস ইট। আপনার কমন সেন্স থাকলে হবে আপনি এটা করেছেন। কিন্তু এর মানে কি, মানে আমরা এটা ভুল করেছি, আমি এটা বলবো না এটা আমরা ভুল করেছি। আমরা একটা স্বাধীন রাষ্ট্র হয়েছি, ফাইন, এভরিথিং ইজ ফাইন। বাট আপনাকে ওইটার পরে আপনি কনটেক্সটে যদি যান, ভারত অলওয়েজ বাংলাদেশকে নিয়ে খেলেছে। 1947 সাল থেকে তারা খেলেছে। বাংলাদেশকে কখনোই তারা মানে সুদৃষ্টিতে দেখে নাই, জীবনে কোনো দিন মানে অন্তঃস্থল থেকে ভালোবাসার চোখে বাংলাদেশকে তারা কখনো দেখে নাই। দ্যাট ইজ এ ডেঞ্জার। ইফ আওয়ার পলিটিশিয়ান, ইফ দে ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ এ ম্যাটার, আমি বারবার এই কথাটা বলছি, আমি বলছি না আপনাকে, গতকালকে লাইভে বলছিলাম যে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়ান পলিসি ইজ আওয়ার এনিমি, গভর্নমেন্ট ইজ আওয়ার এনিমি, এরা আমাদের ভালো জীবনও চায় নাই, পৃথিবীর কোথাও মানে কখনো চায় নাই, 50 বছর আগেও চায় নাই, এখনো চাচ্ছে না, ভবিষ্যতে তারা চাইবে না। এটা যদি আপনি নিশ্চিত হতে পারেন এজ এ লিডার অফ দ্য কান্ট্রি ও দ্য হেড অফ দ্য কান্ট্রি অর অফ দ্য হেড অফ দ্য স্টেট, ইউ আর বেটার অফ উইথ বাংলাদেশ। আপনি যে কোনো ভালো কাজ করতে পারবেন। ইফ ইউ ফেইল টু আন্ডারস্ট্যান্ড দিস, ইউ মাস্ট বি টেন্ড টু বি ফেইলড ইন বাংলাদেশ টু রান দ্য গভর্নমেন্ট অর এজ হেড অফ স্টেট। ইট ইস অলমোস্ট ইনএভিটেবল, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আপনি জীবনে সরাতে পারবেন না। এটা হচ্ছে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কি সুন্দর, আমি আশ্চর্য হলাম, কি সুন্দর আপনি দেখেন তারা মানে এত সুন্দর করে মানে অবলীলায় উনি স্বীকার করে নিলেন যে আমরা করেছি। কই, আমরা তো ক্রেডিট নেই, আমরা তো বাংলাদেশকে যখন ষড়যন্ত্র করে বাংলাম। কিন্তু আপনি দেখেন এই কাজটা তারা সুচারুরূপে করেছে এবং এখনো তারা কন্টিনিউ করে যাচ্ছে। আজকে আমি আরো একটা জিনিস আমি এখানে বলতে চাই, সেটা হলো যে মানে ভারত যে আমাদের গণশত্রু, এটা আপনি বুঝেছেন। এবং ভারতের একটা জিনিস কি জানেন, ভারতের অস্তিত্ব বা জন্মের পর থেকে সবচেয়ে সেরা সিদ্ধান্ত কনস্পিরেসি হোক ভারতীয়দের জন্য কোনটা জানেন? বাংলাদেশকে স্বাধীন করা। সেরা সিদ্ধান্ত। কেননা কল্পনা করেন আপনি এখন, মানে আমরা চোখ মুছে কল্পনা করেন বাংলাদেশ এখনো পাকিস্তান, এই চিকেন নেক কি হতে পারতো? 7 সিস্টার্স তছনছ হয়ে যেতে এখন পর্যন্ত। অলদো আই বিলিভ ইন্ডিয়াস টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, বাট আমি বলছি যেহেতু তারা শত্রু দেশ পাকিস্তান ভারত, এই কাজটা এতদিনে সম্পন্ন হয়ে যেত। এখন কি হতো, এই বর্ডারের বাংলাদেশের যেহেতু যত বর্ডার, প্রতি বর্ডারে পারমাণবিক স্থাপনা তারা স্থাপন করতো। ট্রাস্ট মি, পারমাণবিক স্থাপনা তারা মানে আপনার এই যে স্থাপন করতো, এগুলা বুঝেছেন আপনি। এবং এই জায়গা থেকে ভারত মানে বেরিয়ে গেছে। এবং এই জন্য ভারতের অস্তিত্বের জন্য যারা সিদ্ধান্ত নিয়েছিলেন মানে ইন্দিরা গান্ধী, এর চেয়ে বড় সিদ্ধান্ত ভারতের অস্তিত্বের জন্য আর হতেই পারে না। এটা ভারতের জন্য জয় জয়কার। কিন্তু আমরা কি, আমাদেরকে তারা এখন পর্যন্ত এভাবে ফেলে রেখেছে। এবং দ্যার আর মেনি রিজনস ওয়াই। একটু একটা ভিডিও বানিয়ে আসছি মানে আপনার এই যে আব্বাসিকে নিয়ে, আপনার এই যে বাংলাদেশের বিষয়ে। লেডিস এন্ড জেন্টলম্যান, কোথায় গেল এই ভিডিওটা? আমি এখন পর্যন্ত মানে আমার ইনবক্সে, মনোমান মাসুমের ইনবক্সে বলছিলাম, এখন পর্যন্ত আসে নাই। আমি জানি না কেন, কোনো সমস্যা আছে কিনা। বাট এটা হলো, আচ্ছা যাক, লেডিস এন্ড জেন্টলম্যান, তো আপনারা দেখলেন যে জামায়াত ইসলামী ওই সময়ে দে ওয়ার ভেরি ভেরি ইন্টেলেকচুয়াল। ইট ওয়াজ ইন্টেলেকচুয়াল ডিসিশন। বাট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়েন একটা স্বাধীন দেশের উদ্ভব হবে, এবং সেটা যাই হয়েছিল তখনকার সময়, পরবর্তী সময় জামায়াত ইসলামী ফেইল টু মেক ইট কারেক্ট। এই নাম পরিবর্তন করা, একটু রিস্ট্রাকচার করা, এগুলো দুলিশাত হয়ে এখন আমরা আমাদের কাজে মনোযোগ দিতে পারতাম, কিন্তু আমরা সেটা পারি নাই। এবং এই জন্য আমি বারবার বলছি, এই যে চিকেন নেক 7 সিস্টার্সের
এই কারণে বাংলাদেশকে কখনো দাসী মুক্ত হতে ভারত জীবনে দেবে না। এটা যদি আপনি না বুঝতে পারেন, রাইট, আমি জানি না মানে এই দেশকে আপনি কোনোদিন স্বাধীন মানে শান্তিতে রাখতে পারবেন না, এই দেশে আপনি কোনোদিন কোনো কিছু করতে পারবেন না, এটা মোটামুটি নিশ্চিত, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো আমি এই কথাটা এই জন্য বললাম যে এটা প্রমাণিত হলো যে আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু থেকেই ছিল, এখন 1947 থেকে ছিল ষড়যন্ত্র। আপনি শুনলে অবাক হবেন, মানে এই যে ওই যে গতকালকে আমি একটা ইন্টারভিউ দেখেছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা, ওইটা পাকিস্তানিরা করেছিল 1961 না 67 সালে স্থাপন করেছিল। যে জায়গা নিছেন রূপপুরের জন্য, ওই জায়গা নাকি তখনকার সময় নেওয়া, মানে 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 পারমাণবিক প্রকল্প করার জন্য, মানে বাংলাদেশে যেহেতু যুদ্ধ লেগে গেল পরে ওইটা আর হয় নাই তখনকার সময়। আমি এটা আমার কাছে ভিডিওটা ক্লিপ আছে, আমি টক অ্যাবাউট দ্যাট। তো আপনি চিন্তা করেন এদেশের অস্তিত্বের সাথে প্রতিটা পরতে ষড়যন্ত্র, এবং পৃথিবীতে ফরেন কান্ট্রি উইদিন এ সভারেন কান্ট্রি পৃথিবীতে আর একটা পাবেন না যা বাংলাদেশের মতো। বাংলাদেশে আরো একটা দেশ আছে বিদেশি রাষ্ট্র এর অভ্যন্তরে, সেটা কি? সেটা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় প্রেতাত্মা এবং দালাল, ফেসিস্ট মানে কালচারাল মানে ফেসিস্ট যারা আছে, তারপরে ভারতীয় দালাল আছে, তারপরে আপনার ইসলামিক নামদারি, এই যে একটু আগে আব্বাসি, চরমুনাই, দে আর নট বাংলাদেশি এজেন্ট, দে আর ইন্ডিয়ান এজেন্ট। এটা আপনাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, আচমকা মনে হতে পারে। মনে রাখবেন, দেওবন্দ বাংলাদেশের দেওবন্দের প্রতি আনুগত্য, এদের বাংলাদেশের প্রতি আনুগত্যের চেয়েও বেশি। বিশ্বাস করেন আমি আব্বাসীদের, এরা জীবনে এই যে মানে তাহিরি ভাই জীবনে দেখবেন বাংলাদেশের, আমি তো বলছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে যদি যুদ্ধ হয় ভারত বাংলাদেশে আর দেওবন্দ বলে আব্বাসীদেরকে আপনারা ভারতের বিপক্ষে যুদ্ধ করতে পারবেন না, এরা ভারতের পক্ষে হয়ে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করবে, চ্যালেঞ্জ করে বলতে পারি আমি এটা। এবং যদি মনে করে যুদ্ধের পরে জামায়াত ইসলামী কোনোভাবে সুবিধা পাবে, এরা ভারতের পক্ষ হয়ে যুদ্ধ করবে, এরা এতটাই দেশদ্রোহী, ট্রাস্ট মি। এজন্য আমি গতকালকে আমি একটা প্রস্তাব সরকারকে করেছি, আমরা চাই সরকার এগুলো বিবেচনা করুন। তারা মাদক বিষয়ে সেরা একটা কাজ করেছেন, গতকালকে আমি বলেছি এক্সেলেন্ট জব। মাদক কেনা বেচা মৃত্যুদণ্ড, এই যে এটাতে সাহস করে, এটা শেখ হাসিনা জীবনে করতো না। কেন করতো না জানেন? কারণ মাদক দিয়ে যুব সমাজকে ধ্বংস করে দেওয়া এটা তাদের পরিকল্পনার অংশ ছিল। কেন? যে এটা করলে সারা জীবন সে ক্ষমতা থাকতে পারে। They damage almost everything আমাদের, they destroyed almost everything possible they could do, and with the help of শেখ হাসিনাকে নিয়ে তারা এই কাজগুলো আমাদের বিরুদ্ধে তারা করেছে। আমি আপনাকে বলি, এখন দেখেন অবলীলায় সে স্বীকার করে নিল কি যে আপনার এই যে আপনার এই যে তারা কিভাবে ষড়যন্ত্র করেছিল। সো আপনি এখন আপনি বুঝেন যে আমরা আসলে কোথায় মানে আসি, লেডিস এন্ড জেন্টলম্যান। এই দেশটাকে যদি রক্ষা করতে চায়, আমি আবার বলছি, আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম ইনস্টিটিউশন তৈরি করতে হবে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, এমপি, মিনিস্টার, তাদেরকে কোর্স করাতে হবে হাউ ইন্ডিয়া they've been manipulating everything against us and our systems, and they are still doing এটাকে ইনস্টিটিউশন তৈরি করতে হবে, এবং বিশ্ব রাজনৈতিক পার্টিকুলারলি আমেরিকান বেস পলিসিগুলো বা পলিটিক্সগুলো বিশ্ব শিক্ষা দিতে হবে। যদি এটা করতে পারে, Bangladesh should be smart enough to deal with this stuff. If not, we will have a problem, because আমাদের 80% MP যারা আছে, members of parliament, they have no idea এই পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা, এই পৃথিবী কিভাবে চলে, কোনো ধারণাই নেই তাদের। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আপনি আমাকে গালি দেন কি দেন এটা আমি জানি না, বাট আমি আপনাকে বলছি, আমি এটা ডেফিনেটলি আমি এটা আমি আপনাদেরকে মানে বলতে পারবো। সো এই যে প্রিয়াঙ্কা গান্ধীর মানে স্বীকারোক্তি, তাকে ধন্যবাদ দিই এই কারণে যে অন্তকে আপনার ভুল করে হলো সে এটা স্বীকার করেছে যে বাংলাদেশের বিরুদ্ধে তারা এই কাজটা করেছে। এটা একটা ইতিহাস এবং দলিল হলো, কিন্তু আমাদেরকে এখন এটা উত্তরাতে গেলে, আচ্ছা এটা গেল একটা। আর একটা ঐতিহাসিক মানে জিনিস হচ্ছে, তারা ওই যে মুজাফফর মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যাকারী, আপনি জানেন তো বাংলাদেশের ইতিহাসে যে হত্যাকাণ্ডটা বাংলাদেশকে 54 বছর ধরে পিছিয়ে রেখেছে, তার নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। এবদলুক এতটা দেশপ্রেমী এবং সৎ ছিল, এবং এতটাই অন্য লেভেলের একজন মানুষ ছিলেন, যা বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান এমন যোগ্যতার অধিকারী হন নাই, এবং এমন দেশপ্রেমিক এবং বিষয়ে এই যে থটফুল ফিউচারিস্টিক থট যা আছিল এভাবে নাই। আপনি বুঝেন বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা জিনিস থেকে আপনি বুঝতে পারবেন এই লোকটা কতটা থটফুল ছিলেন উনি, ভদ্রলোক। এবং ভারত ওনাকে ছেড়ে দিয়েছে, এটা মানে ওই যে, এবং বিএনপি ব্যর্থ, এখানে তারা এটা বুঝাতে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে যে মানে আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভারতের সরাসরি হত্যাকাণ্ডে তারা জড়িত, ভারত শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডে ভারত জড়িত। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি এটা প্রমাণ দিতে পারবো। আমার সময়ের আমি পারি না, এর জন্য বিকজ আমি ব্যস্ত থাকি, এর জন্য সময়ের অভাবের কারণে আমি পারি না। আমি এটা প্রমাণ করব কিভাবে শেখ মুজিবুর রহমানকে বা আওয়ামী লীগ যারা আছেন উনাকে হত্যার সাথে জড়িত ভারত। কেন জানেন? তারা এটা চেয়েছিল যে
মানে এমন কেউ যেন না থাকে বাধা হয়ে তাদের কন্ট্রোল নিতে, বাংলাদেশের টোটালি কন্ট্রোল, এটার জন্য মানে তাকে জীবন দিতে হয়েছে 100%। তো এটা যদি না বুঝে বাংলাদেশের মানে মানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশে কোনো পরিবর্তন আপনি আনতে পারবেন না। আচ্ছা, গেল একটা জিনিস। সেকেন্ড থিং হলো, তাহলে এখন প্রমাণ হলো যে পাকিস্তানের বিরুদ্ধে তারা এই ষড়যন্ত্র করে তারা করেছিল, এবং এটা সুস্পষ্টভাবে প্রমাণিত বিয়ন্ড রিজনেবল ডাউট যে বাংলাদেশকে তারা হেল্প করে নাই, তারা নিজেদেরকে হেল্প করেছে, নিজেদের প্রয়োজনে তারা যুদ্ধ করেছে। বাংলাদেশ কখনোই তাদের মানে প্রেফারেন্সের জায়গা ছিল না। এখন ভারতীয় দালালগুলো এসে বলবে বাংলাদেশকে সাহায্য করেছে ভারত, এদের প্রত্যেককে আপনারা, আমি অন্যভাবে বলবো না, যে যেভাবে পারেন অন্তত প্রতীকী অর্থ থুতু নিক্ষেপ করবেন এদের উপরে। এরা হচ্ছে ভারতীয় দালাল, যে মানে আমাদেরকে আমরা 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 ছাড়তে পারবো না, এরা আমাদের দেশকে স্বাধীন করেছে, তারা স্বাধীন করার জন্য বাংলাদেশ বেনিফিটেড হবে, এই কারণে তারা বাংলাদেশকে স্বাধীন করতে মানে বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তারা নিজেদের, এটা জামাতে ইসলামের নেতৃত্বে তারা সারাদিন বলতেছে, এবং বিএনপির অনেকেই, অলি আহমেদ, কর্নেল ডক্টর অলি আহমেদ উনি নিজেও বলেছেন, পাকিস্তান, এবং সেদিনও বলেছেন উনি, যে ভারত তাদের নিজেদের প্রয়োজনে তারা স্বাধীনতা। এবং এই যে আপনি দেখেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কতটা ব্যর্থতা, এখানে বিএনপিকে আমি মানে মানে দোষ দিতে হবে আমাকে, তারা তখন 3 বার ক্ষমতায় ছিলেন, তারা এটা প্রতিষ্ঠা করতে পারেন নাই। তারা এই যে আপনি দেখেন কতটা নির্লজ্জ বেহায়া প্রাণী এরা। আমাদের দেশের, মানে ভারতের কথা বলছি, আমাদের দেশের সম্পদ 1971 সালে আমাদের এখানে থাকার কথা, এগুলো সব ভারতীয় জাদুঘরে রেখেছে, তাদের নিয়ে গেছে তারা, এবং তারা এটা আবার ডিসপ্লে করে। কতটা নির্লজ্জ বেহায়া এবং ডেঞ্জারাস একটা মানে গ্রুপ হতে পারে। বিবেকও নাই, বিবেক থাকে না মানুষের, বিবেকও নাই যে এটা তো বাংলাদেশের সম্পদ, পাকিস্তানিরা যা ফেলে গেছেন সবই তো বাংলাদেশের সম্পদ, সব নিয়ে গেছে লুটপাট করে। এবং এদের কন্ট্রিবিউশনের কথা উঠলেই এদেরকে থুতু নিক্ষেপ করা দরকার। বাংলাদেশে যথাযথ দালাল আছে। আমাদের দেশের স্বাধীনতাকামী মানুষ 9 মাস যুদ্ধ করে পাকিস্তান থেকে মানে মানে কি করেছে, মানে বাংলাদেশকে স্বাধীন করেছে, মাঝখান থেকে লাস্টে এসে তারা সব কিছুতে, এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস, এটা তো সুস্পষ্ট প্রমাণিত। এই যে ইতিহাস বিকৃতিকারী দল আওয়ামী লীগ, এদের শাস্তির আওতায় আনা উচিত প্রত্যেকটা ক্ষেত্রে। এবং এই যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী, তাকে ধরেছেন, এবং আমি মনে করি প্রয়োজনে তাকে একটু লিনেন্সি দেওয়া উচিত যদি সে সত্য কথা বলে। কারা কারা ষড়যন্ত্র করেছিল, কোথায় কোথায় ষড়যন্ত্র করেছিল, উই ওয়ান্ট এ হোয়াইট পেপার, বিকজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার, হতদরিদ্র দেশ হিসাবে এখনো প্রতিষ্ঠা পাওয়ার মানে রেখে দেওয়ার অন্যতম কারণ। এ বদলুক যদি 5টা থেকে 10টা বছর কাজ করে যেতে পারতো বাংলাদেশের জন্য, বাংলাদেশ এখন মালয়েশিয়ার উপরে থাকতো, অন্য লেভেলে বাংলাদেশ থাকতো। ওনার যে পরিকল্পনা আসছিল, ওয়াই, বিকজ দ্য বিগেস্ট মানে অ্যাসেট ছিল, উনি সিরিয়াস অনেস্ট ছিলেন, তার এতটাই সততা ছিল, এতটাই সৎ ছিলেন বদলুক, যে আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এখানে ওনার ভিতরে। আর অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা হচ্ছে ওটা, এবং বাংলাদেশের জাতীয়তাবাদ। ভাই এই কাজটার জন্য ওনাকে মরণোত্তর স্বাধীনতা পদক 21 পদক, ডাজন্ট ম্যাটার আপনি বিএনপিকে এইট করেন কি না করেন, আই ডোন্ট কেয়ার, দেওয়া উচিত। উনি যে কাজ করে গেছিল, এই কারণে বাংলাদেশ এখনো আছে। এই বাংলাদেশে যদিও বিএনপি, আমি আপনাকে বলি, বিএনপির ভিতরে কোনো বাংলাদেশ বিরোধী এলিমেন্ট নাই। বিএনপির অনেক নেতৃবৃন্দ দুর্নীতিগ্রস্ত থাকতে পারে, চাঁদাবাজি হচ্ছে বিএনপির নামে, হচ্ছে না, অফকোর্স হচ্ছে, কিন্তু এর বাহিরে যদি আপনি বাদ দেন এগুলা, ইফ ইট চাকতে আউট, বিএনপিতে এই মুহূর্তে আওয়ামী লীগকে যদি আপনি লিস্টে আনেন, নাম্বার 1 মানে পলিটিক্যাল পার্টি বিএনপি, সব দিক দিয়ে আমি বিবেচনা করে দেখলাম। এখন বলতে পারে যে বিএনপির এই নামে তো এই চাঁদাবাজি করছে, ভাই আই আন্ডারস্ট্যান্ড, আই টেক ইট, আই বাই ইট, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট দলটা কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে। এটাকে রিফর্ম করতে হবে, নতুন নেতৃত্ব আনতে হবে, সৎ মানুষকে বসাতে হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই এগ্রি উইথ ইউ, আই সি দ্যাট এভরি ডে। আমি তো অনেক জিনিস আমি এটা বলি আপনাদেরকে, রাইট? সো এই জায়গাতে আমি বলি যে আপনি দেখেন, এই জন্য এই যে মুজাফফর, তাকে প্রয়োজনে তাকে ধরে তাকে এখন ভালো করে জিজ্ঞেস করতে হবে কোন কোন জায়গায় কনস্পিরেসি আছিল। এটা একটা ফুল তদন্ত হওয়া দরকার, কারণ মুজাফফররা শুধু জড়িত ছিল না, ভারতীয় কোন কোন প্রেতাত্মা জড়িত ছিল, কারা কারা কোথায় তখন জড়িত ছিল সব। এবং এই যে বললাম না যে এই যে শেখ হাসিনা মানে উনি আসার সাথে সাথেই কয়েকদিনের ভিতরেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে মানে হত্যা করা হলো, সব হচ্ছে ভারতীয়। মানে এই দেশটাকে রক্ষা করতে গেলে আপনি যদি ভারত থেকে রক্ষা না করতে পারেন, সারা জীবনের গার্মেন্টস $100 কোটি মানে $1 বিলিয়ন গার্মেন্টস যদি প্রতি বছর বিক্রি করেন, আর মানে বিদেশি শ্রমিকরা আমাদের প্রবাসীরা বা যারা কাজের জন্য গেছে তারা সবাই মিলে আমরা মানে $200 বিলিয়ন পাঠাই প্রতি বছর, এদেশের কোনো উন্নতি হবে না। কারণ প্রতিটা ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে ফেল করার জন্য বাধা হয়ে দাঁড়ানো হচ্ছে ভারতীয় ষড়যন্ত্র। এটা মোকাবেলা করতে না পারলে, এজন্য আমি বলছি, আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছি, সেট আপ অ্যান ইনস্টিটিউশন, টিচ অ্যান্ড এডুকেট your members of parliament and politicians, যারা গ্রাসরুটের পলিটিশিয়ানস আছে, থানা লেভেলের বিএনপির সভাপতি বা জামায়াতের সভাপতি বা যারা আছে, এদেরকে ওই ইনস্টিটিউশনে, এটা ন্যাশনাল ইনস্টিটিউশন হবে, যেখানে
কিভাবে ভারত আমাদেরকে ষড়যন্ত্র করে প্রতি বছর মানে করে আসছে আমাদের জন্মের আগ থেকে পর্যন্ত, এবং তারা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে, কিভাবে করেছে, কি করেছে, সব যেন এখানে পড়ানো হয়। আর আমেরিকান রাজনীতি কিভাবে চলে এটা মানে, এবং তার ইম্প্যাক্ট অফ দ্য গ্লোবাল ইম্প্যাক্ট অফ আমেরিকান পলিসি মেকার্স ওর আমেরিকান মানে পলিসি ওর আমেরিকান গভর্নমেন্টস পলিসি, এইটা যদি আপনি বুঝতে পারেন বাংলাদেশ কোথায় যাবে আপনি কল্পনা করতে পারবেন না। এর বাহিরে আপনার কোনো সমাধান আমাদের সামনে নাই। আর ওই যে আর একটা দেখলাম ওই যে ইসলামিক দলগুলো কয়েকজন মিলে তারা সংগঠন করতেছে, মোর্চা করতেছে। দিস আর র্যাটস অফ আ পলিটিক্যাল সিস্টেম। এরা এদের সাথে আর চরমুনাই সেদিন যে স্লোগান দিছে যুক্তরাষ্ট্র বিরোধী, তারা প্রমাণ করেছে তারা একটা সত্যিকার অর্থেই চরম মার্কিন বিরোধী মানে আমেরিকান বিরোধী একটা, অথচ আমাদের নাম্বার 1 ডেভেলপমেন্ট পার্টনার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং এই জায়গাতে এবং তারা ভারতের এই যখনই আমরা আমেরিকা রুশানের পড়বো, ভারত এই সুযোগের জন্য বসে আছে, অপেক্ষা করতেছে। বিএনপির মাধ্যমে কোনো কিছু করতে পারে নাই, করতে এখন পর্যন্ত এটা কারা সাহায্য করেছেন? জামায়াত ইসলামী ভুল করেছে, এনসিপি করে যাচ্ছে, আর হচ্ছে এই যে মানে এরা এই প্রজেক্টগুলো তারা প্রেজেন্ট করে, আবার তারা টাকা দিয়ে এগুলো করায়, আবার এগুলোর ভিডিও ক্লিপ নেয়, এটা প্রেজেন্টেশন তারা আবার তাদের কাছে করে। ওয়াই? বাংলাদেশকে কোনোভাবে হস্তক্ষেপ করতে গেলে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে গেলে আমেরিকা। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।